কত শত কোটি টাকা এদেশ থেকে চুরি করা হয়েছে। প্রথম আমি আমাদের সবাইকে বলবো যে আপনারা সময় দেন প্লিজ। গত 15 বছর ইন্ডিয়া কিন্তু আমাদের সাথে একটু খারাপ ব্যবহার করেছে, এটার জন্য আমরা তাদের সাথে এত কুইকলি ফ্রেন্ডলি হওয়া উচিত নয়। আমি বলবো আমাদের উচিত পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করা। আমরা বাইরে থেকে বলতেছি এক চোরের দল চুরি করে পালায় গেছে, অন্য চোরের দল কি অপেক্ষা করতেছে চুরি করার জন্য? প্রশ্ন করতেছি আমরা। কন্টিনিউয়াসলি জনগণের কাছ থেকে শোনা দরকার কি তারা চাচ্ছে। নয়া দিগন্তের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি, আপনি আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা জানি আপনি দীর্ঘ প্রায় 15 বছর পরে বাংলাদেশে আসছেন। এবার যে বাংলাদেশটাকে আপনি দেখছেন তার সাথে আগের এক্সপিরিয়েন্সের পার্থক্যটা কি? আমি বাংলাদেশে আসছি 15 বছর পরে। আশা ছিল অনেক, কিন্তু আসতে পারি নাই আপনাদের পলিটিক্যাল সিচুয়েশনের কারণে। অনেক দুশ্চিন্তা ছিল আসার সময়, কি যে হয়। আমাকে বলা হয়েছিল গত সরকারের কাছ থেকে যে না আসার জন্য, ডাইরেক্টলি আমাকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল। তো আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, আমার বাচ্চারা সবাই বলছে আপনি কেন যাবেন, আপনাকে যদি অ্যারেস্ট করে ফেলে আমরা কী করব। তো আমি বললাম যেতে তো হবে একবার, গিয়ে দেখে আসে কি হয়। গতবার যখন আসছিলাম তখন অনেক প্রবলেম দেখছিলাম সমাজের মধ্যে, পলিটিক্যাল প্রবলেম, ক্রাইসিস, এটা সেটা। আমি রাস্তাঘাট ভাঙচুর দেখছি, গাড়ি জ্বালানো হচ্ছে দেখছি, গোলাগুলি চলতেছে তাও দেখছি। ইনস্টেবিলিটি ছিল প্রচুর। তার আগে জনগণের মধ্যে একটা ফ্রিডম ছিল, 15-17 বছর আগে ফ্রিডম ছিল, মুখ খুলে কথা বলতে পারতো, বাক স্বাধীনতা ছিল এই দেশে। আমি যদি কোনো পলিটিক্যাল পার্টির সাথে জয়েন করি ওইটা প্রবলেম ছিল না। কোনো রিলিজিয়াস গ্রুপের সাথে যদি আমি কথা বলি অথবা একটা ডিফারেন্ট মসলকের হই, অসুবিধা ছিল না। কিন্তু গত 15 বছরের মধ্যে আমার কাছে লাগছে যে ক্যান্সেল কালচার আমরা যেটাকে বলি ব্রিটেনে, সবাইকে ক্যান্সেল করে আমার কথাই শুধু রাইট, এই কালচারটা ডমিনেন্ট হয়ে গিয়েছিল পলিটিক্যালি, রিলিজিয়াসলি অ্যান্ড সোশ্যালি। ঢাকাতে এসে আমার একটা জিনিস আশ্চর্য লাগলো, আমি দেখতে পেলাম যে লোকদের শ্বাস প্রশ্বাস ফেলার মধ্যেও একটা শান্তি দেখতে পাচ্ছি ভিজিবলি। আগে আসলে হয়রানি লাগতো, কে কোনভাবে ফাঁসায় নেয়, কে ঘুষ চাবে, কে ব্যাগ নিয়ে নেবে, কে প্রশ্ন করবে, উল্টো হইলে আটকে দেবে। এবার কিন্তু কোনো ধরনের ফিলিং পাইনি আমি এয়ারপোর্ট থেকে বাইরে হয়ে দেখি শান্ত। গ্রামে গেলাম, শহরে গেলাম, লোকরা দেখলাম মুখ খুলে কথা বলতে পারতেছে। এয়ারপোর্টের বাইরে এসে দেখি মিছিল চলতেছে। আমি জিজ্ঞাসা করলাম আমার সাথে একজনকে, এই মিছিল কেন? আমাকে তারা বললো এটা হচ্ছে স্বাধীনতার, আমাদের বাক্সের স্বাধীনতার প্রমাণ। তো দেখা যাচ্ছে আমাদের এই দেশে লোকদের ফ্রিডম আবার চলে আসছে এবং লোকরা তাদের ভয়ভীতি সরাই ফেলছে। এখন ওই ভয়ভীতি চলে গেছে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট, হিস্টোরিক ডেভেলপমেন্ট। এবং আমি আমাকে কি বলে অনার ফিল করতেছি আয়শা এই শ্বাস প্রশ্বাস তাদের সাথে নিতে পারে। হ্যাঁ, আপনি বলছিলেন যে বাংলাদেশে একটা মুক্ত আবহাওয়া তৈরি হয়েছে, যেটা আপনি ফিল করলেন 15 বছর পরে আসার পরে। বাংলাদেশের ডেভেলপমেন্টগুলোতে আপনি লন্ডনে থেকে অবজার্ভ করেছেন, যদি হয়তো ফিজিক্যালি আপনি এখানে থাকতে পারেন নাই। তো এই যে 5ই আগস্টের পরের যে পরিবর্তনটা, এই পরিবর্তনের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ইউনূসের নেতৃত্বে তারা রাষ্ট্র সংস্কার করার জন্য অনেকগুলো উদ্যোগ নিয়েছে। এখন আপনার কি মনে হয় এই রাষ্ট্রকে যদি সংস্কার করতে হয়, বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক খাতে যে দুরবস্থা তৈরি হয়েছিল, ব্যাংকের ফান্ড বের করে নিয়ে যাওয়া থেকে শুরু করে গণমাধ্যম নিয়ন্ত্রণ থেকে শুরু করে সব জায়গাগুলোতে যে ক্ষত তৈরি হয়েছিল, এখান থেকে উঠে আসার জন্য আপনার পরামর্শটা কি? বাংলাদেশ সরকার কি করতে পারে? আপনার প্রশ্নের মধ্যে সবচেয়ে বড় দুঃখের ব্যাপার হলো বাংলাদেশ এখন ব্যাংক্রাফটের বাংলা কি? দেউলিয়া। ইকোনমিক্যালি আমরা দেউলিয়া, পলিটিক্যালিও আমরা ব্যাংক্রাফট, সোশ্যালি আমাদেরকে এমন একটা সময়ের মধ্যে রেখে যাওয়া হয়েছে যে একজন আরেকজনকে বিশ্বাস করতে পারে না গত 15 বছর। এটা কিন্তু কোনো কমিউনিস্ট কান্ট্রিতে এটা হয়তো, আরব কান্ট্রিতে আমরা দেখছি এটা চলতেছে। ইজিপ্টে মনে করেন, নর্থ কোরিয়াতে ভাইয়ের মধ্যে স্পাইং করতেছে। এই কালচারটা আমাদের দেশে ছিল গত 15 বছর। ইকোনমিক ব্যাংক্রাপসির মানে আপনি বলছেন একটু আগে, এবং আমরা সবাই জানি কত শত
কোটি টাকা এই দেশ থেকে চুরি করা হয়েছে। এখন এটা থেকে উদ্ধার কেমনে হয় এবং এটা থেকে আমাদের এই দেশটা কেমন করে গড়ে ওঠে? প্রথম আমি আমাদের সবাইকে বলবো যে আপনারা সময় দেন প্লিজ। রোম ওয়াজন্ট বিল্ট ওভারনাইট। কোনো শহর কোনো দেশ একদিন হয় না। ইংল্যান্ডের ডেমোক্রেসি 300 বছর পরে শক্ত হয়েছে, আমেরিকার ডেমোক্রেসি 500 বছর স্ট্রাগল করে স্ট্রং হয়েছে, আর ফ্রান্সের ডেমোক্রেসি 1000 বছর করে এখনও স্ট্রাগলিং করতেছে। তো আমাদের দেশের লোকদের একটু পেশেন্সের দরকার, সবরের দরকার, নাম্বার 1। নাম্বার 2, আমাদের সোসাইটিতে হিলিং দরকার। এত কি বলে অ্যানিমোসিটি, এত জেলাসি, এগুলা সরাতে হলে হিলিং দরকার। হিলিংয়ের জন্যে আমি আগেও বলছি, এখনও বলবো, প্রফেসর ইউনূসের সাথে আমার যদি কখনো মিটিং হয়, আমি তাকে ওনাকে একটাই প্রস্তাব দেব, প্রফেসর সাহেব আপনাদের দেশে সাউথ আফ্রিকার মতো ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন দরকার। এখনকার গত 15 বছরের জন্য নয়, 1971 থেকে এখন পর্যন্ত যা হয়েছে এইগুলার জন্যে লোকের দরকার একটা প্ল্যাটফর্ম, সেফ স্পেস, যেখানে তারা বলতে পারবে তাদের মনের কথা খুলে। যারা তাদেরকে এত কষ্ট দিয়েছে তারা এই কথাগুলো শুনতে পারবে, আর যারা কষ্ট দিয়েছে তাদেরকেও দেওয়া দরকার অপরচুনিটি টু অ্যাপোলোজাইজ। একজন অ্যাপোলজি দিল, আপনি বললেন, শুনলেন, কথাবার্তা হইল, দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস হিলিং। আমরা আরবি ভাষায় ওটাকে বলি ইসলাহ, বাংলাতে সমঝোতা। হিলিংয়ের জন্যে একটা কমিশন দরকার, এটা একান্ত দরকার। কোনো ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্টে করবে না, সংস্কার করার গভর্নমেন্ট, ইন্টারিম গভর্নমেন্ট করতে পারবে। তো আমি ওনাকে বলবো যে প্লিজ এক্ষুনি আপনি ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করেন, আর দরকার লাগলে আমরা সাহায্য করবো, নট এ প্রবলেম, নাম্বার 1। নাম্বার 2, পলিটিক্যাল অ্যালায়েন্স দরকার। ইন্ডিয়ার সাথে আমাদের অনেক দিন নেইবারলি রিলেশনশিপ ছিল এবং আমরা আশা করবো এটা থাকবে। বাট গত 15 বছর ইন্ডিয়া কিন্তু আমাদের সাথে একটু খারাপ ব্যবহার করেছে। এটার জন্য আমরা তাদের সাথে এত কুইকলি ফ্রেন্ডলি হওয়া উচিত নয়। আমি বলবো আমাদের উচিত পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করা। আমি ইনভাইট করব আমাদের মালয়েশিয়ার সাথে সম্পর্ক ভালো করা, ইন্দোনেশিয়ার সাথে সম্পর্ক ভালো করা, শ্রীলঙ্কার সাথে সম্পর্ক ভালো করা। নেইবারিং কান্ট্রিজের সাথে আমাদের একটা স্ট্রং অ্যালায়েন্সের দরকার পলিটিক্যাল লেভারেজের জন্যে। তাদের সাহায্য সহযোগিতা, তাদের ইকোনমিক সাপোর্টের মাধ্যমে আমরা এটা শক্ত করতে পারবো। থার্ড, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সাথে আমাদের সম্পর্ক কমাতে হবে, বিকজ তারা আমাদেরকে এক হাত দিয়ে লোন দেবে, আরেক হাত দিয়ে আমাদের বাবা মা সবার সম্পত্তি নিয়ে যাবে। এটা রাইট না। IMF-এর উদ্দেশ্যটা হচ্ছে আরেকটা দেশকে লাইফ লং স্লেভ বানানো। বাংলাদেশের মধ্যে এই ক্যাপাসিটি আছে ইন্ডিপেন্ডেন্সের, কমপ্লিট ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড সোশ্যাল ইন্ডিপেন্ডেন্স। তো আমি আশা করব এই কিছু কাজ যদি আমরা এক্ষুনি করা শুরু করি, ওভার দ্য নেক্সট 5, 10, 15, 20 ইয়ার্স বাংলাদেশটা আরও শক্ত হবে এবং বাংলাদেশের লোকদের রেজিলিয়েন্সটা আরও বাড়বে ইনশাআল্লাহ। আপনি বলছিলেন বাংলাদেশের সামাজিকভাবে যে বিভাজন, রাজনৈতিকভাবে যে বিভক্তি এবং হিংসা, পরশ্রীকাতরতা, এটা থেকে উত্তরণের জন্য ট্রুথ এবং রিকনসিলিয়েশন কমিশন করা দরকার। এ সরকার সংস্কারের জন্য প্রায় 11টার মতো কমিশন করছে, প্রথমে 6টা, পরে আরও 5টা। তো কিন্তু ওই ট্রুথ কমিশন যেটা আপনি বলছেন, এই নিয়ে দাবিও উঠছিল, কিন্তু এটা করা হয়নি। আবার আপনি বললেন যে এই সরকারকে সময় দেওয়া দরকার। এখন সময়ের বিষয়ে কিন্তু রাজনৈতিক শক্তি যারা আছে তারা কিন্তু ধৈর্য ধরতে নারাজ। এখানকার একটা প্রধান রাজনৈতিক দল বিএনপি বলছে যে 1 বছরের মধ্যে নির্বাচন প্রয়োজন হবে, ডিসেম্বরের মধ্যেই। তারা প্রথমে 7 মাসের কথা বলছিল। কিন্তু এই লম্বা সময় যেটা লাগবে বা সময় লাগবে, সেই সময়টা কেমন হতে পারে? এবং যদি প্রফেসর ইউনূসের জায়গায় আপনি যদি প্রধান উপদেষ্টা হতেন, তাহলে আপনি এটাকে কিভাবে ফেস করতেন? আমি বিএনপিকে বলবো, আপনাদের এত তাড়াহুড়া কেন? লোকদের বিশ্বাস আপনারা অর্জন করতে পারেন নাই গত গভর্নমেন্ট ফর্ম করে। আওয়ামী লীগ সরকার তো বিশ্বাসঘাতকতা করে দেশ থেকে পালিয়ে গেল। আপনাদের এত তাড়াহুড়া কেন? আমরা বাইরে থেকে বলতেছি, এক চোরের দল চুরি করে পালিয়ে গেছে, অন্য চোরের দল কি অপেক্ষা করতেছে চুরি করার জন্যে? প্রশ্ন করতেছি আমরা আপনাদেরকে বলতেছি না চোর, আমরা বলতেছি আপনাদের হারি কেন? দের ইজ নো হারি। একটা দেশ সংস্কার করতে হলে সময় লাগবে।
আমি যদি প্রফেসর ইউনুস হইতাম, দিস ইজ এ ডিফারেন্ট ডিসকাশন, অ্যাসপিরেশন, আমার প্রথম ডেমোক্রেটিক অথবা পাবলিক ম্যান্ডেটের জন্য আমি একটা জরিপ করতাম, তোমরা কি চাও, জনগণকে জিজ্ঞাসা করতাম বাই এ রেফারেন্ডাম আমি কত বছরের মেয়াদ নিয়ে এটা চালাবো, 1 বছর, 3 বছর না 5 বছর। জনগণ যদি বলে 1 বছর, 1 বছর পর আমি নেমে যাব। জনগণ যদি বলে 3 বছর, আমি জনগণের 3 বছরের ম্যান্ডেট নিয়ে যাব। তো আমি প্রফেসর ইউনুস হইলে আমি এখনই রেফারেন্ডাম একটা দিতাম, পাবলিক ওপিনিয়ন দিয়ে বলতাম জনগণকে এবং পলিটিক্যাল পার্টিকে, পাবলিকরা তোমাদেরকে এখন চায় না। এরপরে সেকেন্ড পদক্ষেপ আমি নিতাম, এই ম্যান্ডেট নেওয়ার পরে একটা ইউনিটি গভর্নমেন্ট ক্রিয়েট করতাম, নট বেসড অন এনি পলিটিক্যাল অ্যাফিলিয়েশন বাট যোগ্যতা সহ বিভিন্ন সেক্টরের লোকদেরকে জড়িত করে একটা ইউনিটি গভর্নমেন্ট, ইন্টারিম ইউনিটি গভর্নমেন্ট ক্রিয়েট করতাম। ওইটা চালাতো দেশকে অন দ্য বেসিস অফ দি আউটকাম অফ রেফারেন্ডাম। অ্যান্ড থার্ড পদক্ষেপ আমার হইতো যে আমি জনগণের সাথে বসে কাজ করতাম, কন্টিনিউয়াসলি জনগণের কাছ থেকে শোনা দরকার কী তারা চাচ্ছে। অফকোর্স তাদের মাধ্যমে দেশ চলবে না, এটা আমি বুঝতে পারতেছি। জনগণের ভয়েস হচ্ছে একটা মার্কেট প্লেসের মতো, এটাকে ফিল্টার করতে হবে, কিন্তু জনগণের কথা শুনতেই হবে। জনগণ হচ্ছে দ্য রিয়েল পাওয়ার। আমি এই তিনটেই করতাম আমি যদি প্রফেসর ইউনুস হইতাম। আপনি 50 বছরের বেশি সময় আপনার লন্ডনে কাটিয়েছেন এবং ওখানকার যে মেইন স্ট্রিমের পলিটিক্সের সাথে আপনি যুক্ত। আপনার এই যে লম্বা সময়ের যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতা একজন বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে ব্রিটেনে আপনি কি নেতিবাচক অথবা ইতিবাচক পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন, যেটা বাংলাদেশের যারা দর্শক আছে তাদের জন্য আপনি বলবেন? আমরা যারা বিদেশে বসবাস করি, আমাদের সবচেয়ে বড় প্রবলেম হলো আমাদেরকে তারা বিদেশি বলে, 50 বছর পরেও বিদেশি বলে, কিন্তু আমাদের দায়িত্ব হলো জোরালো গলায় বলা যে আমরা বিদেশি নই। আমাদেরকে যখন তারা এথনিক মাইনরিটি বলে, আপনাদের দেশে তো এথনিক মাইনরিটির কথা শুরু হয়ে গেছে, মাইনরিটি, আমরা জোরালো গলায় বলি আমরা মাইনরিটি কখন শেষ হবে, আমার এই স্টেটাস কখন বন্ধ হবে। আমার বাবা আসছেন ইংল্যান্ডে 1956-এ, আমি 50 বছর এদেশে বড় হইলাম, তারপর আমি মাইনরিটি। আমাকে মাইনরিটি প্লিজ কখনো ডাকবে না, আই এম পার্ট অফ দ্য মেজরিটি ফার্স্ট। তো এই আইডেন্টিটি জোরালো গলায় বলাটা হচ্ছে আমাদের একটা পাওয়া, এটা হচ্ছে আমাদের রিয়েল স্ট্রেংথ। সেকেন্ডলি, আমি আমার আইডেন্টিটির প্রতি খুবই কমফোর্টেবল, আই এম ভেরি কমফোর্টেবল এজ এ মুসলিম, কনফিডেন্ট এজ মুসলিম, এবং ভেরি কনফিডেন্ট এজ বাংলাদেশি অ্যান্ড ব্রিটিশ। কোনো কনফ্লিক্ট আমি দেখি না। আর 3 নম্বর হলো, ইংল্যান্ডের মতো জায়গায় বসে আমাদের অধিকার আদায় করার জন্য সংগ্রাম করতে হবে। আমাকে কেউ দেবে না, আমাকে কাজ করতে হবে, আমার বাড়ি বানাতে হবে, ইকোনমিক্যালি আমাকে অ্যাক্টিভ হতে হবে, সোশ্যালি আমাকে অ্যাক্টিভ হইতে হবে, পলিটিক্যালি ইনভলভ হইতে হবে, মিডিয়ার সাথে আমার এঙ্গেজমেন্ট রাখতে হবে। এইগুলো যদি আমি করি তাহলে লোকেরা আমাকে সম্মান দেবে। আমি আপনার বাংলাদেশের জনগণকে সমান রিকোয়েস্ট করব, আপনারা বাংলাদেশি হয়ে মনে করবেন না যে আপনাদের হাতে সব কিছু গড়ে ডেলিভার দেওয়া হবে না। আপনারা নিজেদের দেশকে গঠন করতে হবে, এটার জন্যে হাত দিয়ে নিজেদের দেশকে সংস্কার করবেন, ক্লিন করবেন, পলিটিক্যালি ইনভলভ হবেন, সোশ্যালি ইনভলভ হবেন। একটা সুন্দর একটা স্টোরি আছে, আমি আপনাকে বলি। আমাদের ইসলামিক হিস্ট্রির মধ্যে আছে আলী রাদিয়াল্লাহু আনহুর একটা স্টোরি। আলী রাদিয়াল্লাহু আনহু তখন খালিফা, আমিরুল মুমিনিন, বসে আছেন উনি। একটা লোক এসে কমপ্লেন করতেছে আলীকে, হে আলী, আপনার সময় এত বেশি ফিতনা কেন? যখন আবু বকর এবং ওমর ছিলেন তখন ওনাদের সময় ফিতনা এতটা ছিল না, তো আপনার সময় এত ফিতনা কেন? তো আলী একটা সেকেন্ড বিরতি নিয়ে ওনাকে বললেন, যখন আবু বকর এবং ওমর দেশ এবং দুনিয়া শাসন করতেছিলেন তখন তারা দেশ এবং দুনিয়াতে আমার মতো লোক পেয়েছিলেন, আর আমি শাসন করতেছি তোমার মতো লোক, এই জন্যে আমাদের মধ্যে ফিতনা বেশি। ইংরেজিতে বলে উই গেট হোয়াট উই ডিজার্ভ। আমাদের পলিটিক্যাল লিডারশিপ আসে আমাদেরকে রিপ্রেজেন্ট করার জন্যে। তো আমরা যদি সংস্কার নিজেকে না করি, প্রফেসর ইউনুস কেন, আল্লাহ যদি ফেরেশতাও পাঠায় আসমান থেকে, আমাদের সংস্কার হবে না। তো ওই জন্য আমি বলবো বাংলাদেশের জনগণকে, আপনারা সংস্কারের জন্যে নিজেদের সংস্কার শুরু করতে হবে এখন থেকে। সবচেয়ে দুঃখের ব্যাপার হলো, আমি যখন ঢাকা শহরে হাঁটতেছি আর দেখতেছি লোকেরা খাচ্ছে আর তাদের খাওয়ার নোংরা ফ্লোরে ফেলতেছে, হাঁটতেছে কিন্তু আইন মানতেছে না, ড্রাইভিং করতেছে আইন ভঙ্গ করতেছে। এগুলো কি প্রফেসর ইউনুস চেঞ্জ করতে পারবে?
সংস্কার শুরু হতে হবে আমাদের কার্যকলাপ, আমাদের আচার ব্যবহার, আমাদের চিন্তাধারার মধ্যে সংস্কার নিয়ে এসে। তো আমরা যারা ইংল্যান্ডের মতো জায়গায় বসবাস করি, আমরা বলি আমরা ওইখানে সংস্কার এইভাবেই দেখি বেশি। আর আমরা চাই গভর্নমেন্ট সংস্কার করবে আমরা আমাদের ম্যান্ডেট অনুযায়ী। আপনি তো লোকসভা মানে ওখানকার কমন সভার ইলেকশন প্রায় 4টা বা 5টা ইলেকশন করেছেন এবং একসময় লিবারেল ডেমোক্রেটিক পার্টির সাথেও যুক্ত ছিলেন, যেটা ব্রিটিশ 3 নম্বর পলিটিক্যাল পার্টি বলা হয়। কিন্তু পরে আবার ওখান থেকে সরে এসে আপনি স্বতন্ত্র নির্বাচন করেছেন এবং সর্বশেষ 2024 সালে যখন নির্বাচন করলেন জয়ের প্রায় কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন। আসলে এথনিক মাইনরিটি যেটা বললেন ব্রিটিশ রাজনীতিতে তারা নানা ধরনের সমস্যার মধ্যে পড়ে। আসলে মেইন স্ট্রিমের রাজনীতি করতে মানে মূল সমস্যাটা কোথায়? কেন আপনারা মেইন স্ট্রিমে যাওয়ার পর আবার স্বতন্ত্র হিসেবে সরে আসছেন? মূল সমস্যাটা কোন জায়গায়? মূল সমস্যা ইংল্যান্ডের মতো জায়গায় একটা, এটা হচ্ছে আমার মুসলমান আইডেন্টিটি। আমি মুসলমান হিসাবে তারা আমাকে গ্রহণ করতে পারতেছে না। ব্রিটিশ গ্রহণ করতে পারে, কোনো অসুবিধা নেই, বাংলাদেশি গ্রহণ করতে পারবে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমার ইসলামিক আইডেন্টিটি যাকে বলে, আপনি হয়তো আপনি নিশ্চয়ই জানেন আমার আরেকটা আইডেন্টিটি আছে, আমি হচ্ছে একজন ইমাম। অনেকে আমাকে বলে যে আপনাকে দেখতে ইমামের মতো মনে হয় না, অসুবিধা নেই, বাট আমি একজন ইমাম। কয়েকটা মসজিদ আমি চালাই, আমি নামাজ পড়াই, জুমার নামাজ বিশেষ করে। 35 ইয়ার্স হয়ে গেল এখন। আমি যদি পলিটিক্সে ঢুকি তাহলে লোকেরা জানে যে আমি মুসলমান ঢুকতেছি। শুধু মুসলমান না, আমি নামদারি মুসলমান না, আমি আসলেও কথা দিয়ে কার্যকলাপ দিয়ে ইসলাম প্রচার করি এবং ইসলাম নিজের লাইফে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। এটা কিন্তু মেইন স্ট্রিম পলিটিক্স কখনো ব্রিটেনের মতো জায়গায় অথবা ইউরোপ আমেরিকাতে অ্যাকসেপ্ট করবে না। এটা আমাদেরকে ম্যানেজ করতেই হবে, আমাকে ম্যানেজ করতে হবে, তারা করবে না, এটা তাদের ব্যাপার। তো এটা ম্যানেজ করার জন্যে প্রথমে আমি বিশ্বাস করি, এখনও করি, যে মেইন স্ট্রিম পার্টি পলিটিক্স আমাদের করা দরকার। সবাইকে বাইর হয়ে আসলে চলবে না, কিছু থাকতে হবে। তো আমি লিবারেল ডেমোক্র্যাটের আগে লেবার পার্টিতে জয়েন ছিলাম। যখন টনি ব্লেয়ার আমাদের দেশকে ইরাক ওয়ারে নিয়ে গেল, তখন আমি ওই পার্টি রিজাইন দিয়ে চলে আসছি অন এথিক্যাল গ্রাউন্ড। লিবারেল ডেমোক্রেটসে জয়েন করলাম, তাদের পক্ষ থেকে আমি একবার ইলেকশন করলাম, সেকেন্ড হয়েছি। তাদের কাছ থেকে রিজাইন দিয়ে চলে আসলাম এই কারণে যে তারা আসলেও প্যালেস্টাইনের ব্যাপারে কিছু করতে প্রস্তুত ছিল না যখন তারা কোয়ালিশন গভর্নমেন্টে ছিল। আমি কিন্তু গাজাতে ছিলাম 2012-এ, আর আমার হোটেল বমিং করে আমার হোটেলকে ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি এয়ারফোর্স। আমি আমাদের ডেপুটি প্রাইম মিনিস্টার লিবারেল ডেমোক্র্যাট পার্টির লিডার, আমার পার্সোনাল ফ্রেন্ড, তাকে ফোন করে বলছি আমার হোটেল তারা ভেঙে দিয়েছে, আমি এখন রাস্তায়, তুমি কিছু করো। সে আমার ফোনের উত্তরে দেয়নি। আমি লন্ডনে এসে অন প্রিন্সিপাল, অন দ্য বেসিস অফ গাজা রিজাইন করে গেছি। তারপর থেকে আমি কোনো পার্টি পলিটিক্সে ঢুকি নাই, এই কারণে যে আমি দেখতেছি যে তাদের মরালি কোয়েশ্চনেবল মরাল গ্রাউন্ডস নিয়ে তারা কাজ করতেছে। যখন গাজা ক্যাম্পেইন শুরু হলো, গাজার মুসলমানদেরকে জেনোসাইড শুরু করলো আফটার দ্য 7th of October ইনসিডেন্ট, তখন আমরা সবাই চিন্তা করলাম যে আমাদের দরকার কিছু করার। তখন আমি আবার পলিটিক্সের জন্য ঢুকলাম এবং ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়ালাম গাজার লোকদের জন্যে। এটা কিন্তু একটা পলিটিক্যাল কী বলে ক্যাম্পেইন ছিল, লোকদের বিরাট ছাড়া পাইলাম। সেকেন্ড হয়েছি 1500 ভোটের কারণে আমি উইন করি নাই। আমি এখনও মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টিতে ফিরে যেতে প্রস্তুত, কিন্তু একটা কন্ডিশন, আমি মুসলমান এবং আমার ইসলামিক আইডেন্টিটিকে তোমরা অ্যাকসেপ্ট করতেই হবে, আমি ওইটাকে কম্প্রোমাইজ কখনো করব না। আপনি গাজা রুলের কথা বললেন, এখন মুসলিম বিশ্বের সবচেয়ে আলোচিত এবং ফোকাল পয়েন্ট হচ্ছে ফিলিস্তিন বা গাজা। আপনি কিভাবে এই সংকটটার সমাধান হবে বলে মনে করেন, যেখানে মুসলিম লিডারশিপ যারা আছে তাদের উল্লেখযোগ্য সংখ্যক এখন অনেকটাই নিষ্ক্রিয়? আপনার কি ধারণা, আপনি যেহেতু এটা নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন এবং লাস্ট ইলেকশনও এটা আপনার একটা প্রধান এজেন্ডা ছিল, এখন যে সিচুয়েশন তাতে এই সংকটের কিভাবে সমাধান হতে পারে? এটা কি দ্বিরাষ্ট্রীয় সমাধান সম্ভব নাকি অন্য কোনোভাবে? এখনকার সমস্যার মেইন রুট প্রবলেম হলো মিডল ইস্টার্ন গভর্নমেন্টস। আমি আপনাকে ডাইরেক্টলি বলি, সৌদি আরবিয়ান গভর্নমেন্ট এবং ইউনাইটেড আরব আমিরাতের গভর্নমেন্ট। এবার গাজা থেকে যখন অ্যাটাক হলো ইসরায়েলের উপরে, এই ধরনের জেনোসাইডাল রেসপন্স কেউ বিশ্বাস করে নাই, আশাও করে নাই ইসরায়েলের কাছ থেকে। বাট নেতানিয়াহু যখন গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার, এনিথিং ইজ পসিবল। সৌদি গভর্নমেন্ট এবং ইউনাইটেড আরব আমিরাতের গভর্নমেন্ট তাদেরকে ইনডাইরেক্টলি পারমিশন দিয়ে দিয়েছে তোমরা যা ইচ্ছা তাই করো। তার কারণ হলো
সৌদি গভর্নমেন্ট এবং ইউনাইটেড আরব আমিরাত গভর্নমেন্ট তারা মনে করে মুসলিম ব্রাদারহুড ইখওয়ানুল মুসলিমিন ইজিপ্টের তাদের জন্য সবচেয়ে বড় দুশ্মন। এটাকে যেভাবে হোক ধ্বংস করতে হবে। যেহেতু হামাস হচ্ছে ইখওয়ানুল মুসলিমিনের অঙ্গ সংগঠন, হামাসকে ধ্বংস করতে হইলে গাজাকে ধ্বংস করলেও অসুবিধা নেই। এইটা হচ্ছে সৌদি আরব এবং ইউনাইটেড আরব আমিরাটস গভর্নমেন্টের চিন্তাধারা। গাজাকে কমপ্লিটলি ধ্বংস করে ফেলো, কিন্তু এজ লং এজ হামাস ধ্বংস হয় আমরা কিছুই বলবো না। এখন যদি হামাসকে ধ্বংস করার পরে আমাদেরকে তোমরা বলো গাজা রিবিল করার জন্য, আমরা গাজা রিবিল করবো, কোনো অসুবিধা নেই, আমরা পয়সা দেবো, কোনো নো প্রবলেম। এই ধরনের ইনহিউমেইন চিন্তাধারা তাদের, এই ধরনের হিউম্যান রাইটস ভায়োলেশন চিন্তাধারা নিয়ে তারা ইসরায়েলকে সাপোর্ট দিয়েছে। তো এটার সলিউশন যদি আপনি আমাকে বলেন, এটার একটা মাত্র সলিউশন, টু ডেমোক্রেটাইজ সৌদি আরেবিয়া অ্যান্ড ইউনাইটেড আরব আমিরাটস। এই দুই দেশের রাজকীয় যে সিস্টেম আছে ওইটাকে যদি ধ্বংস করা যায়, ডেমোক্রেটিকলি যদি ওখানে ফ্রি ইলেকশন হয়, ওইখানে জনগণ যদি সত্যিকারভাবে ফ্রিডম পায়, তাহলে প্যালেস্টাইন ফ্রি হবে। আর যদি ওইটা না হয়, প্যালেস্টাইন কখনো ফ্রি হবে না। আপনি তো খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন। এক সময় আপনার এই বক্তব্যগুলোর কারণেই সম্ভবত সৌদি আরবে আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল বা আপনার যাওয়ার সুযোগ ছিল না। অন্যদিকে আবার যারা উগ্রপন্থী আইসিস অথবা আল কায়দা, যেটা জানি, ওসব জায়গা থেকেও আপনি মৃত্যুর হুমকি পেয়েছিলেন। আসলে এই যে দুইটা পক্ষ, এই পক্ষ কেন মুসলিমদের মেইন স্ট্রিমের অর্থাৎ মুসলিম উম্মার যে স্বার্থটা, এটার সাথে কেন আসছে না, বা এটার কীভাবে এই সংকটের সমাধান করা যায়? একটা হলো মিডল ইস্টের সবচেয়ে বড় ক্রাইসিস চলতেছে বর্তমানে দুটা অ্যাক্সেস অফ ইভল আমি বলি। একটা হচ্ছে সৌদি আরেবিয়া এবং ইউনাইটেড আরব আমিরাটসের একটা অ্যালায়েন্স, আর একটা হচ্ছে ইরানের একটা অ্যালায়েন্স। এই দুইটা আসলে সবচেয়ে বড় প্রবলেম ফর দ্য ফিউচার অফ হিউম্যানিটি, শুধু বা মিডল ইস্টের জন্য নয়, পৃথিবীর জন্য যদি আমরা শান্তি চাই, এই দুইটা পাওয়ারকে আমাদেরকে চ্যালেঞ্জ করতেই হবে। আইসিস হচ্ছে তাদেরই একটা ক্রিয়েশন, এটা ইটস এ সিমটম, ইটস নট অ্যান ইস্যু। আমি আপনাকে একটা উত্তর দেব, হয়তো আপনি এগ্রি করবেন, বাট এগ্রি না করলে অসুবিধা নেই। সৌদি আরবের গভর্নমেন্ট, ইউনাইটেড আরব এমিরেটসের গভর্নমেন্ট, তাদের একটা মাত্র ইন্টারেস্ট, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল স্ট্রাঙ্গল হোল্ড কন্টিনিউসলি। তারা সবসময় পাওয়ার থাকতে চায়, সবসময় এই রিচনেস তারা এনজয় করতে চায়। আমি আপনাকে বলি, আল সাউদ ফ্যামিলি কারা? তাদেরকে কারা ডেমোক্রেটিক ম্যান্ডেট দিয়ে এই রাজত্বে বসাইছে? আমরা যদি, সৌদির লোকেরা যদি তাদেরকে চায় না, তারা কেমনে তাদেরকে বাইর করে দেবে? এটা কি আসলেও রাইট যে একটা ফ্যামিলি আপনার কাঁধে বসে সারা লাইফ রুলিং করবে? এটা কেমনে হয়? তারা কিন্তু এটা চায়। সৌদির গভর্নমেন্ট কখনো চায় না তাদের এই রুলটা চলে যায়। দ্যার ইজ এ পসিবিলিটি, এখন সিরিয়া ওপেন হওয়ার পরে এখন তাদের ভয় আসতেছে যে সিরিয়াকে যদি আমরা এখন ডিস্টেবিলাইজ না করি, তাহলে আমাদেরও পতন চলে আসতেছে। যেভাবে তারা ইজিপ্টকে ধ্বংস করলো, ইজিপ্টের জনগণ যখন ফ্রিলি ইলেকশনে পার্টিসিপেট করে মুসলিম ব্রাদারহুডকে জয় লাভ করে দিল, তখন সৌদি আরবের গভর্নমেন্ট সিসিকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে বলছে যে কোনো অবস্থায়, যে কোনোভাবে তুমি মুসলিম ব্রাদারহুডকে ধ্বংস করো। লিবিয়াতে যখন গাদ্দাফি পড়লো, গাদ্দাফি পড়ার পরে সেম দিস টু গভর্নমেন্ট ওইখানে আর একটা পাগলকে দিল পয়সা দিয়ে, বলল তুমি আনস্টেবল রাখো এটা লিবিয়াকে। সুদানে শুরু করছে সমান প্রবলেম, ইয়েমেনে শুরু করছে সমান প্রবলেম। আপনি যেদিকে তাকান না কেন মিডল ইস্টে সব প্রবলেম পয়েন্টস টু টু কান্ট্রিজ, সৌদি আরেবিয়া অ্যান্ড ইউনাইটেড আরব এমিরেটস। এখন এই দুইটার মূল উদ্দেশ্য কি? তাদের রাজত্ব বজায় রাখা, ইকোনমিক পাওয়ার তাদের হাতে থাকবে, তাদের হাতে অ্যাবসলিউট কন্ট্রোল থাকবে, দ্যাটস অল। এটা আসলে রং, মরালি রং, রিলিজিয়াসলি রং, ইকোনমিকলি রং। আনফর্চুনেটলি আমাদের দেশ, ব্রিটেন, আমার দেশ, আমেরিকা, তাদের স্বার্থ উদ্ধারের কারণে এদেরকে রাখছে, তোমরা থাকো, আমাদের স্বার্থ উদ্ধার হবে তোমাদের মাধ্যমে। বললো না গত ইলেকশনের পরে আমাদের ট্রাম্প, আমেরিকার ট্রাম্প বললো, কার্ড দিয়ে বললো, আমি মোহাম্মদ বিন সালমানকে বলছি তুমি কোন ওয়েপন চাও, যা চাও আমি দেবো, আমাকে এটা দিতে হবে, অয়েল দিতে হবে। সে ট্রাম্প হচ্ছে অনেস্ট চোর, আর বাইডেন হলো ডিসঅনেস্ট চোর, দুটোই চোর। আর এই চোরের বেস্ট ফ্রেন্ড হলো সৌদি আরবের গভর্নমেন্ট অ্যান্ড ইউনাইটেড আরব এমিরেটসের গভর্নমেন্ট। আমার বাড়ি হচ্ছে সিলেটে, আপনি জানেন নিশ্চয়ই। আমাদের সিলেটে একটা কথা আছে, আমি সিলেটি দিয়ে বলি, সুরে সুরে আলী
এক সুরে বিয়া করে আর এক সুরে হালি। এটার মানে হলো দুটো চোরের মধ্যে একটা অ্যালায়েন্স আছে, একটা চোর বিয়ে করে আরেকটা চোরের শালি। এটা হচ্ছে মিডল ইস্টের পলিটিক্স এখন। ইউনাইটেড কিংডম আমেরিকার মাধ্যমে এই চোরদেরকে তারা বসায় রাখছে। তো প্যালেস্টাইনের সংস্কার, প্যালেস্টাইনের ফ্রিডম আর সারাটা মিডল ইস্টের ফ্রিডম ডিপেন্ড করে হাউ কুইকলি উই ক্যান ডেমোক্রেটাইজ দি এন্টায়ার মিডল ইস্ট। আমরা একটু বিশ্ব রাজনীতির দিকে মনোযোগ দিতে চাই। আমরা একটা জিনিস দেখি, বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপ এবং আমেরিকা, আপনি আইডেন্টিটি পলিটিক্সের কথা বললেন, জাতীয়তাবাদের ভিত্তিতে আইডেন্টিটি পলিটিক্সের একটা উত্থান ঘটছে, যেটা আমরা ফ্রান্সে দেখতে পাচ্ছি। তারপরে আমেরিকাতে যে ট্রাম্পের দ্বিতীয় দফা আগমন এবং ওনার যে পলিটিক্যাল কমিটমেন্টগুলো ভোটারদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে এবং এটার সমর্থন, তো এই যে প্রবণতাটা মানে এক ধরনের উগ্র জাতীয়তাবাদের উত্থান, সেটা কোনো কোনো ক্ষেত্রে হয়তো ধর্মীয় হচ্ছে, যেমন আমরা ভারতে দেখতে পাচ্ছি বিজেপির মধ্যে, আবার কোনো কোনো জায়গায় শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদ, হোয়াইট সুপ্রিমেসি, অথবা অন্য কোনো জায়গায় ইউরোপীয় জাতীয়তাবাদ এরকম দেখতে পাচ্ছি। তো এটার উত্থানটাকে আপনি কিভাবে দেখেন? বিশেষ করে 20 তারিখের পর থেকে ট্রাম্প আমেরিকার ক্ষমতায় আসছে এবং আসার আগেই বলা হয়েছে যে যারা ইমিগ্রেন্ট আছে, অভিবাসী যারা, বৈধ হোক অবৈধ হোক, তাদের কিভাবে আগমন ঠেকানো হবে, এটা ওনার একটা বড় এজেন্ডা। এখন আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? সে মুসলমানদেরকেও বাইর করে দেওয়ার চিন্তা করতেছে। আমি যখন ট্রাম্পের যখন প্রেসিডেন্টই ছিল, তখন আমি আমেরিকাতে ব্যান ছিলাম, যাইতে পারিনি 5 বছর। আমি এটা চ্যালেঞ্জ করার কারণে আমি পেয়ে গেছি আমার ভিসা, এখন যাইতে পারি, গিয়ে কয়েকবার আসছি। তো আপনাকে একটা উদাহরণ দিয়ে আমি উত্তর দিই। আপনারা গরু জবাই তো চেনেন। গরু যখন জবাই করেন, আমাদের গরুর গলা কাটার পরে তার রক্ত বাইর হয়ে আসে। লাস্ট সে কী করে? একেবারে লাস্ট চূড়ান্ত একটা লাফ দেয়, মারা যাওয়ার আগের চূড়ান্ত লাফ। ইউরোপ এবং আমেরিকা এবং ভারতের এই এক্সট্রিম ন্যাশনালিস্ট হচ্ছে তাদের মারা যাওয়ার আগের চূড়ান্ত লাফ। না, ইন্টেলেকচুয়ালি বলতেছি। আমি বলি আপনাকে আমি কেন ইন্টেলেকচুয়ালি বলতেছি। এডওয়ার্ড গিবন্স নামে একজন হিস্টোরিয়ান আছেন, উনি কয়েক ভলিউম লিখে গেছেন রাইজ অ্যান্ড ফল অফ রোমান এম্পায়ার। রাইজ অ্যান্ড ফল অফ রোমান এম্পায়ারের একটা সেকশনে উনি বলছেন কেন রোমান এম্পায়ার পড়ল। 5টা কারণ উনি দেখাইছেন। এই 5টা কারণ সবগুলা এখন পাশ্চাত্য সভ্যতার সাথে কমপ্লিটলি ম্যাচ করতেছে। তার মানে পাশ্চাত্য সভ্যতার পতনের দিকে ফাস্ট যাচ্ছে। আমি আপনাকে এক্সাম্পল দিই। যখন একটা সোসাইটির ফ্যামিলিতে বন্ধন চলে আসে, যখন তাদের মধ্যে আপনি মহিলা না পুরুষ ওইটা নিয়েই প্রশ্ন উঠে গেছে, বিয়ে বাদ দেন, বাচ্চাদের কথা বাদ দেন, আপনি কে ওইটা নিয়েই তারা প্রশ্ন করতেছে। আমি পুরুষ না মহিলা, সকালে উঠে আমি মহিলা, বিকালে আমি পুরুষ। এটা কোন সভ্যতার পরিচয়? নাম্বার 1। নাম্বার 2, আমার মসজিদে আমি যেটা চালাই লন্ডনে, প্রতি সপ্তাহে 150 জন নন মুসলমানদেরকে, অমুসলমানদেরকে আমরা খাবার দিই। 150টা ফ্যামিলিকে আমরা খাবার দিই। পৃথিবীর 5 নম্বর স্ট্রংগেস্ট ইকোনমি হচ্ছে ব্রিটেন। এখানে মসজিদ থেকে অমুসলমানরা 150টা ফ্যামিলি খাবার নিচ্ছে। এত পাওয়ারফুল দেশে এত গরিব, এটা কোন সভ্যতার পরিচয়? আপনি যদি হোয়াইট হাউসে যান, আমেরিকার ওয়াশিংটনে, হোয়াইট হাউস থেকে আপনি হাতে যদি একটা পাথর নিয়ে ছুঁড়ে মারেন, যত দূরে যাবে ওইখানে গিয়ে পাবেন একজন লোক রাস্তায় পড়ে ঘুমাচ্ছে, ফ্রিজিং টেম্পারেচারের মধ্যে, -20 ডিগ্রিজ, সে বাইরে ঘুমাচ্ছে, সে কালো। এটা কোন সভ্যতার পরিচয়? ইনইকুয়ালিটি, রেসিজম কোন সভ্যতার পরিচয়? দুনিয়াতে প্রতিটা দেশে ধ্বংসাত্মমূলক কাজ করা, ওয়েপন সাপ্লাই দেওয়া, ইনস্টেবিলিটি ক্রিয়েট করা, ওটা কোন সভ্যতার পরিচয়? যে সভ্যতার নামে এই কাজগুলো করে, এটা হচ্ছে তাদের মরণের লাস্ট মুভ। আমি চাই না পাশ্চাত্য সভ্যতার মরণ হতে, বিকজ আমি পাশ্চাত্য সভ্যতার এই একজন এখনকার নাগরিক। আমি চাই না ব্রিটেন এবং আমেরিকা এভাবে ফল করুক, আমি এটা চাই না। আমি চাই তাদের সংস্কার। এটার জন্য আমাদের দরকার পাশ্চাত্য সভ্যতায়। আমার লাইফের মিশনই হচ্ছে পাশ্চাত্য সভ্যতায় ইসলামের মূলনীতিগুলো প্রচার করা। এটা আমার লাইফের মিশন। এটা আমি মেইন স্ট্রিম টেলিভিশন করি, মিডিয়ার মাধ্যমে করি, সবাই আমাকে জানে, এটা এইভাবে আমাকে জানে। আমরা মনে করি এইটার মাধ্যমে আমরা পাশ্চাত্য সভ্যতাকে বাঁচাবো, কিন্তু পাশ্চাত্য সভ্যতাকে যদি আমরা রেখে দিই তাদের মধ্যে, এটা ধ্বংস হয়ে যাবে।
আর যারা পাশ্চাত্য সভ্যতাকে ফলো করতেছে তারাও ধ্বংস হয়ে যাবে। তবে বাংলাদেশের দিকে বলবো, আপনারা দয়া করে পাশ্চাত্য সভ্যতাকে ব্লাইন্ডলি ফলো করবেন না। আপনাদের প্রাউড হিস্ট্রি, আপনাদের রিলিজিয়াস আইডেন্টিটি, আপনাদের সভ্যতা অনেক উচ্চমানের, এইটাকে ফলো করবেন, এইটাকে বাড়াবেন, এইটাকে প্রচার করবেন, আর এইটাকে নিজের থেকে সংস্কারের জন্য আগে আসবেন। এটা হচ্ছে আমার একান্ত অনুরোধ বাংলাদেশিদের কাছে। আচ্ছা, আমরা একটা জিনিস জানতে চাই, আপনি তো ব্রিটিশ এবং ব্রিটেনের বাইরেও বিভিন্ন মেইন স্ট্রিমের মিডিয়ার সাথে আপনি ইন্টারভিউ দিয়েছেন, টক শোতে অংশগ্রহণ করেছেন এবং আপনার বক্তব্য দিয়েছেন। তো এখন আপনি যে পাশ্চাত্য সভ্যতার সংস্কারের কথা বললেন, এই সংস্কারের ব্যাপারে পাশ্চাত্যের বিভিন্ন দেশের ভেতরে কি কোনো ধরনের নিড তারা ফিল করে যে তারা না, এই সভ্যতাকে টিকে থাকতে হলে সংস্কার প্রয়োজন? আপনার কাছে কি মনে হয় এটা? পাশ্চাত্য সভ্যতার মেজরিটি ফিল করে তাদের নতুন কিছু দরকার। তারা লিখতেছে ওপেনলি, ডেমোক্রেসি এখন কাজ করতেছে না, সেকুলারিজম কাজ করতেছে না, এই ধরনের আইডিওলজিগুলো আমাদেরকে ধ্বংস করে দিয়েছে, ক্যাপিটালিজম আমাদেরকে সেলফিশ বানিয়ে দিয়েছে। এটা কন্টিনিউসলি তাদের টেলিভিশন, রেডিও, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কথা হইতেছে সবসময়। আমি কিন্তু এই ধরনের ডিসকাশনে সবসময় পার্টিসিপেট করি, বিশেষ করে রেডিওতে এই ধরনের ডিসকাশন বেশি হয়। রেডিও ফোরে একটা প্রোগ্রাম আছে, ওইটা হচ্ছে এক্সেলেন্ট প্রোগ্রাম। ওখানে মধ্যে মধ্যে আমাকে নেয় এই ধরনের ডিসকাশনের জন্য। আমি আপনাকে একটা এক্সাম্পল দিই। আজকে সকালে আমি ইংরেজি নিউজ পেপার পড়তেছিলাম, ওইটার মধ্যে রিপোর্ট আসছে, alcohol, 1 drop of alcohol is enough for you to get cancer. তো এটা তারা তো বুঝতেছে, এটা তো মুসলমানরা বলতেছে না, আল্লাহ বলছে কোরআনে, এটা আমরা জানি, কিন্তু তারা বুঝতে পারতেছে আসলে অ্যালকোহল আমাদের জন্য ডেঞ্জারাস। এই রিয়েলাইজেশন তারা এখন আসতেছে। এখন তারা বলতেছে বি লাইক এ মুসলিম। আমি গিয়েছিলাম ডাক্তারের কাছে, আমার হাঁটুর মধ্যে ব্যথা হইতেছে। ডাক্তার আমাকে বলল, তুমি মুসলমান? হ্যাঁ। আমি বললাম যে আপনি আমাকে এটা প্রশ্ন করলেন কেন? সে বলল, তুমি যদি মুসলমান হও তোমার হাঁটুর ব্যথা চলে যাবে তুমি যদি নামাজ পড়ো 5 ওয়াক্ত। সে মুসলমান। আমি বললাম 5 ওয়াক্ত নামাজ পড়ি। সে বলতেছে তুমি নামাজে একটু বেশি করে স্ট্রেচিং করবা। আমি বললাম কেমনে? সে দাঁড়ায় আমাকে দেখাইলো কেমনে স্ট্রেচিং করার জন্য। আমরা যখন রুকুতে যাই, সে বলতেছে রুকু থেকে তোমার হাঁটু ব্যান্ড রাখবা না, হাঁটু সোজা রাখবা। ও মুসলমান, আমাকে প্রেসক্রিপশন দিচ্ছে নামাজের। আমি গেলাম আরেকজন ডাক্তারের কাছে কোলেস্ট্রলের ব্যাপারে। সে বলতেছে তুমি রোজা রাখো? হ্যাঁ আমি রোজা রাখি। সে বলছে তুমি মানডেজ এবং থার্সডেজ তোমার নবীর মতো রোজা রাখবা, তোমার কোলেস্ট্রল চলে যাবে। তো আমাদের সভ্যতা, আমাদের দিনের ইসলামের কথা অলরেডি পাশ্চাত্য সভ্যতার মধ্যে একটা বিরাট আলোচনার বিষয় হয়ে গিয়েছে, এবং তারা চিন্তা করতেছে এই নবীটা এটা জানলো কেমনে, এটার মাধ্যমে সংস্কার আসবে, তারাও রিয়েলাইজ করতেছে। প্রবলেম হলো আমরা যারা পাশ্চাত্য সভ্যতায় বসবাস করতেছি এখন, আমাদের মতো লোক যারা, আমরা কিন্তু মাইনরিটি। আমার মতো লোক ইসলাম প্রচার করে কম, মেজরিটি শুধু ইকোনমিক্যালি বিজি। আমাদের মুসলমানরা যদি সোশ্যালি অ্যাক্টিভ হইতো, পলিটিক্যালি অ্যাক্টিভ হইতো এবং রিলিজিয়াসলি আমার মতো কথা বলতো, আই থিঙ্ক এই সংস্কারের কাজটা কুইকলি হয়ে যেত। একটা ব্যক্তিগত প্রশ্ন করে শেষ করি। আমরা জানি আপনি ইমাম এবং ইসলামের প্রচারক, এবং সেটা হচ্ছে পাশ্চাত্যের একটা মানে শহরে, যেটা লন্ডন এবং এর আশপাশে ইউরোপের বিভিন্ন জায়গায় আপনি যান। তো এখানে স্বাভাবিকভাবে আমরা দেখি ইউরোপ এবং এশিয়া অথবা ইউরোপ মধ্যপ্রাচ্যের কালচারের মধ্যে এক ধরনের বিভাজন আছে। আমরা ইসলামের শুরুতে দেখছিলাম, ইসলাম যখন বিকাশ লাভ করে তখন এক কালচার থেকে আরেক কালচারের একটা ইন্টিগ্রেশন ঘটছিল। এখন আপনি পার্সোনাল লাইফেও আপনি যাকে বিয়ে করেছেন, আমাদের ভাবি, উনি একজন হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত এবং কনভার্টেড, হয়তো আপনার বিয়ের পরে হয়েছে অথবা আগে হতে পারে। এই যে ভিন্ন কালচারের মধ্যে একটা পরিবার গঠন করা, এর মধ্যে আপনি নতুন কি জিনিসটা দেখতে পান যেটা আমাদের মুসলিম উম্মার জন্য একটা বাণী অথবা একটা মেসেজ নিয়ে আসতে পারে? কোরআন শরীফ আল্লাহ বলতে খুব সুন্দর একটা আয়াত, আপনারা নিশ্চয়ই জানেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম কাবাইলা শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। আমরা, আল্লাহ বলতেছেন তোমাদেরকে আমি হে মানব জাতি, এটা কিন্তু আল্লাহ অ্যাড্রেস করতেছেন হে মানব জাতি বলে, ইয়া আইয়ুহান নাস, মানুষ জাতিকে বলতেছেন তোমাদেরকে আমি সৃষ্টি করেছি বিভিন্ন গ্রুপ এবং বিভিন্ন এথনিক গ্রুপের মধ্য দিয়ে। তার কারণ হলো তোমরা একে অন্যের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে পারবা বলে। তো আমি বাঙালি হইলাম বলে যে অন্য জাতির সাথে আমার কোনো সম্পর্ক হবে না, এটা তো রং। মানুষ সবাই সমান, কিন্তু সব মানুষ সমান। মানে হচ্ছে
আমাদের দুটো কান, দুটো নাক, একটা নাক, দুটো চোখ সব সমান, বেসিক অঙ্গ প্রত্যঙ্গ সমান, বেসিক নিড সমান। এই রিয়েলাইজেশন আমরা যখন করব, আপনি কালো হন আমি সাদা হই, অসুবিধা নেই। আপনি টল হন আমি শর্ট হই, নো প্রবলেম। আপনি রিচ হন আমি পোর হই, তো কী হইল? আমি মুসলমান, আমি মানুষ, এই দুইটা আইডেন্টিটি সবসময় আমার মাথার মধ্যে থাকে। আমি লোকদেরকে বলি, হয় তুমি আমার মুসলমান ভাই অথবা বোন, অথবা তুমি আমার মানবতার ভাই অথবা বোন, এন্ড অফ ডিসকাশন, আর কিছু বলার নেই। এই চিন্তা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের মধ্যে ইন্টিগ্রেশন বেশি হবে। ইংল্যান্ডের মধ্যে আমাদের বাংলাদেশি যারা আছেন তাদের মধ্যে একটা সবসময় একটা রোল প্লে করে তাদের, এটা আমার আব্বার মধ্যে ছিল। উনি আমাকে বলতেন, তুমি আসলে বাংলাদেশি মুসলমান, ইংলিশ মুসলমান তুমি কখনো হইতে পারবে না। ওইটা আমি কখনো মানতাম না। আমাদেরকে বিশ্বাস করতে হবে যে আমরা আসলেও ব্রিটিশ মুসলমান, আমাদেরকে মানতে হবে যে আমরা আসলেও মানব জাতির একজন। আমি মুসলমান হই, খ্রিস্টান হই, বুদ্ধ হই, তো কী হইল? সবচেয়ে বড় রিয়েলাইজেশন আমার হইলো এটা আমার বিয়ের পরে। আমার ওয়াইফের কথা আপনি বলছেন, উনি হোয়াইট ওয়ামান, ইউরোপিয়ান, হাঙ্গেরিয়ান, কিন্তু আরেকটা মহিলার মধ্যে আর আমার ওয়াইফের মধ্যে ব্যবধানটা কি? নাথিং, নাথিং। একটা বাঙালি মহিলা আর আমার ওয়াইফের মধ্যে ব্যবধানটা কি? নাথিং, জিরো। হ্যাঁ, পার্সোনালিটির মধ্যে ব্যবধান হতে পারে, বাট দুজন বাঙালির মধ্যে তো পার্সোনালিটির মধ্যে ব্যবধান হতে পারে। আমার ওয়াইফ কিন্তু এখন বাংলা বলতে পারে, তো তাকে যদি আপনি ব্রাউন কালার দিয়ে দেন চামড়ার মধ্যে আর বাংলা শুরু করে, আপনি তাকে বাঙালি বলবেন। আমাদের চিন্তাধারা যদি এত ন্যারো হয়, শুধু স্কিন কালার এবং ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে আমাদের সম্পর্ক থাকে অথবা ভেঙে যায়, এটা যদি আমাদের মানব জাতির পরিচয় হয়, তাহলে আমরা মানব হইলাম কেমনে? আমরা ডিপার দেন দ্যাট। মানুষকে রেসপেক্ট করতে হবে যেভাবে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বনি আদমকে আমি সম্মান, ফ্রিডম দিয়ে সৃষ্টি করেছি, সব বনি আদমকে। তো ইন্টিগ্রেশন পসিবল এদেশে। আপনাদের বাংলাদেশের ব্যাপারে আমি বলি, হিন্দু বলেন, বুদ্ধিস্ট বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন, যেই হয় না কেন, সবাই বাংলাদেশের নাগরিক, তাদের সবার সমান অধিকার। আর আপনারা একে অন্যের ভাই বোন মানবতার কারণে এটা যদি না করেন, বাংলাদেশের উন্নতি হবে না। আর পশ্চাৎ সভ্যতা আমরা সমান বলি, যদি সারাটা ওয়ার্ল্ডের মধ্যে আমরা এই চিন্তাধারা এস্টাবলিশ না করতে পারি এবং এটাকে আমরা প্রলিফারেট না করতে পারি, we are going down the deep hole of destruction. আর এটাকে যদি আমরা ধরে রাখতে পারি, that we are brothers and sisters in humanity, humanity will be a better place. দুনিয়া ভালো হবে, শান্ত হবে, এবং এই যে ওয়ার হইতেছে, এই যে প্রবলেম হইতেছে পৃথিবীর মধ্যে, এটার সলিউশনের জন্য একটা রাইট স্টেপ আপনারা নেব ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমার আশা এবং এটা নিয়ে আমি কাজ করতেছি। আমি আশা করবো আপনারা দোয়া করবেন, বাট আপনারাও জয়েন করবেন এই সমান কাজে। নয়াদিগন থেকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর আপনার যদি নয়াদিগন্ত পাঠকদের জন্য শেষ বলার কোনো কিছু থাকে সেটা আমি বলি আপনাদেরকে। আমার একটা রিকোয়েস্ট, দেশ আপনাদের, বাংলাদেশটা হচ্ছে আপনাদের। আমরা আসবো, যাব, এবং আমাদেরকে পাবেন, যখনই ডাকবেন আমরা আসবো। কোনো ধরনের স্কিলস আমরা দিয়ে যদি আপনাদেরকে সাহায্য করতে পারি, স্ট্রিট ক্লিনিং থেকে নিয়ে অন্য কোনো কাজ, আমাদেরকে ডাকলে আমরা চলে আসবো, নো প্রবলেম। বাট বাংলাদেশকে গড়তে হলে আপনাদের কাজ করতে হবে। একটা কথা আছে আমাদের, আপনি যে ডালে বসছেন, এই ডালটা যদি কাটা শুরু করেন, পড়বে কে প্রথমে? আপনিই পড়বেন। তো আপনাদের দেশ, আপনাদের দেশকে কাটবেন না, এখানে লুট করার চিন্তা করবেন না, ঘুষ নেবেন না, দুর্নীতিতে মুক্ত হবেন না, চাঁদাবাজি করবেন না, টেন্ডারিং করবেন না, গুম, হত্যা, খুন, রাহাজানের মধ্যে যুক্ত হবেন না। এটা হচ্ছে আমার একান্ত অনুরোধ। আমি জানি আপনারা করবেন না, বাট সাপোর্টও করবেন না, আর যারা করে তাদের পাশেও দাঁড়াবেন না। এটা যদি করতে পারেন, ইনশাআল্লাহ বাংলাদেশ আগামী দিনের জন্য একটা বিরাট শক্তি হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ।